যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউ হলে বেকায়দায় ফেলে দিতে পারে। ক্লাস একটা উত্তপ্ত পরিবেশ। এই পরিস্থিতিতে সেই ছাত্রছাত্রীদের তুমি কিভাবে শান্ত করবে? তুমি ক্লাসে ঢুকে দেখলে যে কিছু ছাত্র মোবাইলে ভিডিও গেম খেলছে, বা এই ক্ষেত্রে তোমার করণীয় কি হবে? স্কুলের শিক্ষকরা নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ছে, তোমার সঙ্গে যদি এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোনো কলিগের সাথে, সহকর্মীর সঙ্গে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তুমিও কি নারদ নারদ লেগে যাবে? তোমার পোস্টিং হলো কোচবিহারে, কম বেশি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলো, বা কোচবিহারের স্টুডেন্টের কাইকো ব্যান নাকছে এই ধরনের কথাবার্তা যদি তুমি শোনো, তাহলে তুমি কি নাক শিটকবে? আমার ব্যক্তিগত শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আজকে আমি তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন করব, মোটামুটি 10-12টা প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউ হলে বেকায়দায় ফেলে দিতে পারে। এবং আমি এখানে যে প্রশ্নগুলো সেট করেছি, সেই প্রশ্নগুলোর মধ্যে 1-2টো প্রশ্ন আমার যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমাকে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমার মনে হয় আমি তাদেরকে যে উত্তর দিয়েছিলাম তাতে তারা যথেষ্ট আশাবাদী ছিলেন যে আমার উত্তরটা ঠিক হয়েছে, এবং আমি নিজেও সেটা ছিলাম। আমি আজকে সেই ধরনের 10টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্ন সিলেবাসের বাইরে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউ হলে ব্যতিব্যস্ত করে দিতে পারে, তোমাকে বেকায়দায় ফেলে দিতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রী, যারা চাকরিহারা যোগ্য শিক্ষক, যারা ইন্টারভিউ দেবেন, তাদেরকে তো আমার নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা আগেই এই পরিস্থিতি মোকাবিলা করে এসেছেন, এবং 7-8 বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আপনারা এই সমস্যাগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। কিন্তু যারা ফ্রেশার্স, যারা নতুন হবু শিক্ষক, তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো একদমই আনকোড়া প্রশ্ন। চলো জেনে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। প্রথম প্রশ্ন, ক্লাসের স্টুডেন্টরা দেখা গেল যে তুমি ঢোকার সঙ্গে সঙ্গে প্রচন্ড একটা গোলমাল হচ্ছে, ক্লাস একটা উত্তপ্ত পরিবেশ। এই পরিস্থিতিতে সেই ছাত্রছাত্রীদের তুমি কিভাবে শান্ত করবে? এর উত্তর তুমি কি দেবে? তোমার মনে হতে পারে তুমি প্রথমে গিয়ে ক্লাসের টেবিলে জোরে একটা চাপড় মারবে, বা একটা জোরে ধমক দেবে, খুব উত্তেজিত স্বরে কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় যে খামোশি সবচেয়ে বড় খঞ্জর হতা হ্যায়, এটা হিন্দিতে কথা আছে। তার মানে ক্লাসে ঢুকেই যদি তুমি দেখো যে প্রচন্ড গন্ডগোল হচ্ছে, তুমি বোর্ডের মধ্যে চক ডাস্টার নিয়ে খুব সুন্দর একটা হিজিবিজি কিছু একটা নকশা এঁকে দাও, এবং তাদের উদ্দেশ্যে বলো যে বোর্ডে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এর অর্থ কি। এর কোনো অর্থ তারা খুঁজে পাবে না, কিন্তু সবাই বোর্ডের দিকে তাকিয়ে অর্থ খোঁজার চেষ্টা করবে। মুহূর্তের মধ্যেই কিন্তু ক্লাস ঠান্ডা হয়ে যাবে। এটা একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আর একটা পদ্ধতি যেটা সচরাচর আমি করে থাকি, সেটা হলো ক্লাসে যদি দেখি কোনো গন্ডগোল হচ্ছে, তাহলে আমি প্রথমেই গিয়ে চুপ করে দাঁড়াই না। আমি প্রথমেই গিয়ে যেখানে গন্ডগোল হচ্ছে আমি চুপ করে গিয়ে তাদের সামনে দাঁড়াই। আমাকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের গন্ডগোল থেমে যায়। আমি কিন্তু তখন তাদের কোনো রকম তিরস্কার বা ধমক দিই না। আমি শুধু জানতে চাই, তোমরা যে এত জোরে জোরে কথা বলছো, এর কারণটা কি আমি একটু জানতে পারি? তুমি যদি খুব সুন্দরভাবে কথাটা বলো, তাহলে দেখবে তোমাকে তারা শেয়ার করবে, এবং তখন বলে দাও যে তোমরা একজন বলো, আস্তে আস্তে বলো, ক্লাস শান্ত হয়ে যাবে। আরো একটা পদ্ধতি, আমি এই পদ্ধতিটা নিয়ে বা এই গুণটা নিয়ে স্পেশাল একটা ভিডিও অবশ্যই বানাবো। যদি সেই পরিস্থিতিতে তুমি সুন্দর একটা গান ধরতে পারো, খুব ভালো হয়। সেই গানটা যদি তুমি সুন্দরভাবে গাইতে পারো, যদি তোমার গানের গলা সুন্দর থাকে, দেখবে ক্লাস ঠান্ডা হয়ে গেছে। তাহলে এভাবেও তুমি কিন্তু ক্লাসের উত্তপ্ত পরিবেশকে ঠান্ডা করতে পারো। বা তাদেরকে বলতে পারো যে চলো আজকে ক্লাস ভালো লাগছে না, আজকে আমরা গল্প করব, কোন একটা শিক্ষামূলক গল্প, যে গল্পের মধ্যে
ছাত্রছাত্রীদের চুপ থাকার যে শক্তি, চুপ থাকার যে গুণ, চুপ থাকার যে ক্ষমতা, এই বিষয়েও আলোচনা করা যেতে পারে। তাহলে তারা থেমে যাবে। প্রশ্ন 2, যেটা আজকের দিনে আমি যে 2 নম্বর প্রশ্নটা করছি, এটা আজকের দিনে একটা ভয়াবহ খারাপ পরিণাম ডেকে নিয়ে আসছে। প্রায় বিভিন্ন সময় পত্র পত্রিকাতেও দেখা যায়, বিভিন্ন স্কুলেও দেখা যায়, আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি বহুবার। সেই প্রশ্নটা হচ্ছে যে আজকালকার দিনে তোমরা দেখবে ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্রদের মধ্যে বিশেষ করে 11-12 এর, এদের মধ্যে কিন্তু একটা রাজনীতির প্রভাব ঢুকে গেছে, একটা দলগত প্রভাব। এদের মধ্যে কিন্তু একটা সাম্প্রদায়িক যে উস্কানিমূলক বিষয়বস্তু, যেটা তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছে, বাংলাদেশের ঘটনা দেখছে, পাকিস্তানের ঘটনা দেখছে, এরকম নানা রকমের ঘটনা দেখছে, এবং সেই বাইরে থেকে কিছু উস্কানিমূলক তারা প্ররোচনা পেয়ে স্কুলেও কিন্তু সেই ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো যদি তোমরা হও যারা হবু শিক্ষক, যারা মাস্টারমশাই আছেন, তাদেরকে আমার বলার কিছু নেই, কারণ তারা এই পরিস্থিতি অনেক সামলেছেন। তো আজকে আমার 20-21 বছর শিক্ষকতা করা হয়ে গেল। তো এই সমস্যা কিন্তু আজকের নতুন নয়। এই সাম্প্রদায়িক সমস্যা আমাদের ভারতবর্ষের একটা বিরাট বড় সমস্যা। এই সমস্যা কিন্তু আজকাল, আগে কলেজে দেখা যেত, এখন কিন্তু স্কুলেও দেখা যাচ্ছে। হয়তো হতে পারে কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়ের প্রেমে পড়েছে, বা কোনো মুসলিম ছেলে হিন্দু মেয়ের প্রেমে পড়েছে, খুব স্পর্শকাতর বিষয়। হতে পারে স্কুলে কোনো ছেলে হয়তো জয় শ্রীরাম স্লোগান লিখে রেখেছে বোর্ডে, তার পাল্টা হয়তো মুসলমান ছেলেরা আই লাভ মোহাম্মদ বা আল্লাহু আকবর কিছু একটা বলছে, লিখছে। এই নিয়ে হয়তো দুই পক্ষের হাতাহাতি, রাম বড় না রহিম বড়, এই নিয়ে দুই পক্ষের হাতাহাতি হতে পারে। সেই অবজেকশন তোমার কাছে আসতে পারে। এরকম নানা ধরনের সাম্প্রদায়িক সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতি যদি তোমার সামনে পড়ে এবং ক্লাস টিচার হিসাবে তোমাকে যদি এই অভিযোগটা করে, তুমি এর কি উত্তর দেবে? এই কি সমাধান করবে? দেখো, প্রশ্নটা খুব স্পর্শকাতর, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, কারণ এখানে ধর্ম জড়িত। আর আমরা জানি আমাদের দেশে কবি নজরুলের কথায় উড়ছে আজও ধর্ম ধ্বজা, টিকির গিঠে দাড়ির ঝোপে। সুতরাং আজকে ধর্ম এমনই একটা স্পর্শকাতর বিষয়, যে বিষয়টা নিয়ে তুমি কথা বলবে, যদি তুমি হিন্দু সম্প্রদায়ের শিক্ষক হও, তুমি যদি মুসলমান সম্প্রদায়ের শিক্ষক হও, সেক্ষেত্রে যদি তুমি মুসলিমদের হয়ে বেশি কথা বলো, বা হিন্দু শিক্ষক হিন্দুদের হয়ে বেশি কথা বলে, তাহলে তিনিও পার্সিয়াল হয়ে গেলেন, তিনিও কমিউনিয়াল হয়ে গেলেন। ছাত্ররা দেখে দেবে যে মাস্টারমশাই হিন্দু বলে হিন্দু ছাত্রদের বেশি সুযোগ দিচ্ছে, মুসলিম হলে মুসলিমদের বেশি প্রশ্রয় দিচ্ছে। এই ধরনের বিষয় কিন্তু আসতে পারে। তো তাদেরকে প্রথমেই বোঝাতে হবে, দেখো তোমরা আমার কাছে সন্তান তুল্য, তোমাদের কে হিন্দু কে মুসলমান এটা ভেবে তো আমি পড়াই না। সুতরাং তোমরা আমার কাছে রাম রহিম সবাই আমার সন্তান তুল্য, বলো তোমাদের কি সমস্যা। যদি এই কথাটা বলেই তুমি শুরু করতে পারো, তাদের সমস্যার কথাটা মন দিয়ে শোনো এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে গুরুত্ব দিয়ে বুঝলে তাদেরকে যদি তুমি আপন করে নিতে পারো এবং তাদেরকে যদি বোঝাতে পারো যে তোমার বিচারটা নিরপেক্ষ হবে, তাহলে তারা কিন্তু অনেকটাই শান্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিছু কবিতার রেফারেন্স, কিছু গানের রেফারেন্স দেওয়া যেতে পারে। যেমন কবি নজরুলের আমরা গানের রেফারেন্স হিসেবে, কবিতার বা গানের রেফারেন্স হিসেবে বলতে পারি, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই কবিতার বৈশিষ্ট্য, বা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান, এই যে নজরুলের সাম্যবাদী কবিতার কথাগুলো, তার যে সাম্যবাদী মনোভাব, ঠিক আছে, তিনি পরিষ্কার জানিয়েছেন। সাম্যবাদী কবিতা ক্লাস 11-এ আছে, সেখানে তুমি বলবে ওই কবিতার কথা, যে আমরা যে যাই হই না কেন, হিন্দু মুসলিম পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো চারবাক চেলা
কনফুসিয়াসের চেলা যাই হই না কেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং মানুষের একটাই ধর্ম, মানবিকতা। এই বিষয়টা যদি আমি বোঝাতে পারি, আমার মনে হয় খুব ভালো হবে। এছাড়াও আমরা লালন ফকিরের গানকেও রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। ওই যে জাত গেল বলে একই আজব কারখানা। বা কবি নজরুলের খুব সুন্দর একটা গান আছে, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলে তোরে জাতে যাবে জাত, ছুলে তোরে জাতে যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। যদি তুমি গান জানো, গান গাইতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। সেক্ষেত্রে লালন ফকিরের গান, কবি নজরুলের গান, আমাদের আরো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, ঠিক আছে, আমরা সেগুলোও কিন্তু রেফারেন্স হিসেবে দিতে পারি। এছাড়া আরো একটা জিনিস তাদের বলতে পারি, আচ্ছা বলো তো, যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়, মোহাম্মদ শামি যখন উইকেট নেয় বা বিরাট কোহলি যখন সেঞ্চুরি করে, তখন কি শুধু হিন্দুরাই হাততালি দেয়? মোহাম্মদ শামি যখন উইকেট নেয়, তখন কি শুধু মুসলমানরাই খুশি হয়? আমরা কি খুশি হই না? তখন কি আমরা ভাবি, তার জাতপাত নিয়ে প্রশ্ন তুলি? তুলি না। আচ্ছা বলো তো, হসপিটালে যখন একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংক থেকে যখন আমরা রক্তটা কিনে নিয়ে আসি, তখন কি আমরা প্রশ্ন করি এই রক্তটা রাম দিয়েছে না রহিম দিয়েছে? যে রক্তের বিনিময়ে মানুষের জীবন বাঁচে, সেই রক্তের তো কোনো জাত নেই। তাহলে আমরা কেন এই জাতপাত নিয়ে মাথা ঘামাবো? তোমাদের অবশ্যই উচিত যে স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি, সমাজের একটা ক্ষুদ্র অংশ। আমরা এইটুকু জায়গার মধ্যে যদি এত মারামারি, এত হানাহানি করি, তাহলে আমাদের জাতীয় ঐক্য বিঘ্নিত হতে বাধ্য। ইউনিটি ইজ ইন ডাইভার্সিটি, এটাই তো আমাদের স্ট্রেংথ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই তো ভারতের মর্মবাণী। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে ভারত মহান মিলনকে প্রত্যক্ষ করেছে। এইগুলো যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, এবং স্কুলে যখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের বিষয়বস্তুগুলো যদি এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়গুলো রাখতে পারি, তাহলে কিন্তু সমস্যাটা মিটে যাবে। তাহলে তোমাকে কিন্তু এত বড় অ্যান্সার তুমি বলতে পারবে না। সেই ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম সেগুলো জিস্ট আকারে তুলে ধরতে হবে। 3 নম্বর প্রশ্ন, এটাও আমার ক্ষেত্রে হয়েছে। এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল ইন্টারভিউয়ে, যে ধরো তোমার ক্লাসে 5-6 এর কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থতার কারণে প্যান্টে পেচ্ছাপ বা পায়খানা করে দিয়েছে। আমার ক্ষেত্রে হয়েছিল, আমার ক্লাসে কিন্তু এরকম সমস্যা হয়েছে। তো সেই পরিস্থিতি আমি কিভাবে সামলেছি, বা তোমার ক্ষেত্রে হলে তুমি কিভাবে সামলাবে? হতেই পারে ক্লাসে হয়তো তুমি ক্লাস করছো, তুমি খুব ভাবগম্ভীর শিক্ষক, তোমাকে স্টুডেন্ট বলতে পারছে না ক্লাস চলাকালীন যে পেচ্ছাপ করতে যাবো স্যার, বাইরে যাব, হয়তো বলতে পারছে না, বা হয়তো অসুস্থতার কারণে সে পেচ্ছাপ ধরে রাখতে পারছে না, হয়তো কাশির সঙ্গে পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে। অনেক সময় পেট খারাপ থাকলে পাতলা পায়খানাও হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তাহলে যদি তোমার ক্লাসে এই ধরনের সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি সমস্যাটার সমাধান কিভাবে করবে? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। দেখো, প্রথমত যে পেচ্ছাপ বা পায়খানা করবে সে তো প্রথমে লজ্জায় মরে যাবে, সে চরমতম অপরাধী হিসেবে বিবেচিত হবে, এবং আশেপাশে তার যারা সঙ্গী সাথী আছে প্রত্যেককেই কিন্তু খুব তাকে অপমানজনক কথাবার্তা বলবে, নাকে হাত দেবে, বাজে কথা বলবে। এই পরিস্থিতিতে তোমার সবার আগে এগিয়ে আসতে হবে এবং তাকে বলতে হবে তুমি যা করেছো কোনো অন্যায় নেই, কোনো ভুল তুমি করনি, নিশ্চয়ই তোমার শরীর খারাপ, কি হয়েছে? তার শরীর খারাপের কথা মন দিয়ে শুনে প্রথমেই তার দিকে সহানুভূতির হাতটা তোমাকে বাড়িয়ে দিতে হবে, এবং সঙ্গে সঙ্গে বাকিদের বলতে হবে, আচ্ছা তোমরা যে ওকে বকছো বা তোমরা যে এই ধরনের কথাবার্তা বলছো, এই সমস্যা যদি তোমার হতো, বা তোমার নিজের ভাইয়ের হতো, বা তোমার নিজের দাদার হতো, তাহলে তুমি কি বলতে? তুমি তো সঙ্গে সঙ্গে দাদাকে জল এনে দিতে বা দাদার কি হয়েছে জিজ্ঞাসা করতে। তাহলে ক্লাসে যে তোমার সহপাঠী, সেও তো তোমার বন্ধু, সেও তো তোমার দাদার মতো। তাহলে তোমার এই ধরনের কথা বলা উচিত নয়, এই বলে পরিস্থিতিটাকে ঠান্ডা করে স্কুলে একজন সুইপারকে ডেকে পরিষ্কার করে দিতে হবে, এবং তাকে বারবার বোঝাতে হবে যে তুমি বাড়িতে গিয়ে কিন্তু আহ অবশ্যই ওষুধপত্র খাবে, বা প্রয়োজন হলে তার গার্জিয়ানকে ডাকতে হবে, ডেকে তাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। এটা তোমার কাজ।
কখনোই তাকে তিরস্কার করা যাবে না, কখনোই তাকে ধমক দেওয়া যাবে না। পরের প্রশ্ন, ধরো তুমি বীরভূমের ছেলে, তোমার পোস্টিং হলো কোচবিহারে। ঠিক আছে, তুমি বীরভূমের ছেলে, তোমার পোস্টিং হলো কোচবিহারে। এটি আমি আমার কথাই বলছি। আমি বীরভূমের ছেলে এবং আমার প্রথম পোস্টিং হয়েছিল কোচবিহারে। তাহলে এক্ষেত্রে আহ, আমাদের যেটা প্রথম সমস্যা হয় সেটা হচ্ছে ডায়ালেকটিয়াল সমস্যা, মানে উপভাষাগত সমস্যা। আমাদের পশ্চিমবাংলার মানুষ বাংলা ভাষাতেই আমরা কথা বলি, কিন্তু কোচবিহারের মানুষের বাংলা, তাদের প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন, এগুলো কিন্তু রাঢ়ী উপভাষার চেয়ে আলাদা। যেহেতু আমি বীরভূমের মানুষের কথা বলছি, বীরভূমের মানুষ রাঢ়ী ভাষায় কথা বলে, তার যে বলার ধরন আর কোচবিহারের কামরূপী উপভাষার যে বলার ধরন এক নয়। তাহলে এই ভাষাগত সমস্যা কিন্তু প্রথমে তোমাকে বেকায়দায় ফেলতে পারে। ঠিক আছে, তোমার কথা শুনে তারা হাসতে পারে, তোমারও তাদের কথা শুনে হাসি পেতে পারে। এই সমস্যা যদি তোমার ক্ষেত্রে হয়, হবেও, এক জেলার মানুষ অন্য জেলায় গেলেই কিন্তু একটা উপভাষাগত সমস্যা হবে। তাহলে সেক্ষেত্রে কি তুমি তাদের ভাষাটা শুনে নাক ছিটকাবে? ধরো তুমি কলকাতার ছেলে, তুমি কম বেশি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলো, ঠিক আছে, শুদ্ধ ভাষায় অনেকটাই কথা বলো, কিছু কিছু শব্দ ছাড়া। তাহলে সেক্ষেত্রে কোচবিহারের মানুষটার বা কোচবিহারের স্টুডেন্টের ওই মুই গেছুম খেসুম, এলা কোনটে গোনা কোটে গোনা, কাই আচ্ছে, কাই কোবেন নাকছে, এই ধরনের কথাবার্তা যদি তুমি শোনো, তাহলে তুমি কি নাক ছিটকবে, তাকে ধমক দেবে? না, বরং তুমি ভাষাতত্ত্বের বই খুলে বসো, সেখানে কোচবিহারের উপভাষা সম্পর্কে জানো, তোমার একটা নতুন অভিজ্ঞতা হবে, তুমি নতুন একটা ভাষার সঙ্গে পরিচিত হবে, ভাষা উপভাষার সঙ্গে পরিচিত হবে। ঠিক আছে, এই বিষয়টাকে নিয়ে তোমাকে কিন্তু উপভাষা রিলেটেড প্রশ্নও করতে পারে। অতএব তুমি উপভাষার বিষয়টা খুব ভালো করে জেনে যাবে, যে আমাদের বাংলা ভাষায় উপভাষার সংখ্যা কটা, উপভাষা কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে একটু জেনে যাওয়া উচিত। এ নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তোমাকে আর একটা প্রশ্ন করতে পারে যে, হ্যাঁ, আগের যে প্রশ্নটা কথা বললাম, সেক্ষেত্রে তুমি একটা ছোট্ট ডায়েরি ব্যবহার করে নতুন নতুন শব্দ এবং তার ব্যুৎপত্তি, শব্দগুলো লিখে নিয়ে পরবর্তীকালে ব্যুৎপত্তি খোঁজার চেষ্টা করবে এবং তার মানে বোঝার চেষ্টা করবে। কারণ ক্লাসে পড়াতে গেলে অনেক সময় তাদের মতো করেও তোমাকে বোঝাতে হতে পারে, এবং যদি তুমি সেই উপভাষার সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারো, তাদের সঙ্গে মিশে যেতে পারো, তাহলে তারা তোমাকে আপন ভাববে, তুমিও তাদেরকে খুব সহজেই পড়াতে পারবে। ঠিক আছে, আমি কোচবিহারে 10 বছর থাকার সুবাদে কোচবিহারের কামরূপী উপভাষা আহ বোঝার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি এবং অনেকটা শিখতে পেরেছি। যাই হোক, পরের প্রশ্ন, তুমি ক্লাসে ঢুকে দেখলে যে কিছু ছাত্র মোবাইলে ভিডিও গেম খেলছে বা অন্য কোনো ছবি দেখছে, ধরো সেটা পর্নোগ্রাফিও হতে পারে, বিচিত্র কিছু নেই। এই ক্ষেত্রে তোমার করণীয় কি হবে? তুমি কি প্রথমেই ছাত্রটার কাছ থেকে মোবাইল কেড়ে নেবে, দিয়ে ধমাধম পিঠে তার লাগিয়ে দেবে বা বের করে দেবে ক্লাস থেকে, বা তাকে হেডমাস্টার মশাইকে বলে আহ, মানে ক্লাস থেকে সাসপেন্ড করে দেবে 15 দিনের জন্য? তাহলে আমি বলবো তুমি শিক্ষকই না। শিক্ষকের প্রথম কাজ হচ্ছে শিক্ষা, তাকে শিক্ষা দেওয়া, ক্ষমা, ক্ষমা করতে শেখো। তারা 14, 17, 18 বছরের যুবক যুবতী, তাদের বুদ্ধি কিন্তু পরিণত নয়, এবং 18 বছর বয়স যে কি ভয়ঙ্কর, এই প্রসঙ্গটাও এসে যেতে পারে কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর কবিতাটা। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই বয়স কেমন, এ বয়স বেদনায় কাঁপে থর থর, এ বয়স জানে না থামা। সুতরাং এদের উপরে তুমি কোনো কিছু চাপিয়ে দিতে যেও না, বরং সেই পরিস্থিতিতে তাকে বলো
যে তোমরা ক্লাসের মধ্যে মোবাইল নিয়ে ভিডিও গেম খেলছো। এই ভিডিও গেম খেলাটা কিন্তু মোটেও ভালো নয়। এর যে কিছু খারাপ দিক আছে সেই বিষয়টা তুমি আলোচনা করতে পারো, তাদেরকে বোঝাতে পারো, এবং এটাও বলতে পারো যে তোমরা ক্লাসের মধ্যে আর যেন কোনোদিন মোবাইল নিয়ে গেম খেলো না, এটা খুব দৃষ্টিকটু, এবং এতে আমার তোমাদেরকে পড়ানোর যে মানসিকতা সেটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? হয়তো তোমরা এটা করলে আমি দুঃখ পাবো, আমি কষ্ট পাবো, এবং ছাত্রছাত্রীরা যদি তোমাকে ভালোবেসে থাকে তাহলে দেখবে তুমি দুঃখ আঘাত পাও এমন কাজ তারা করতেই পারে না, কোনোভাবেই করতে পারে না। ছাত্রছাত্রীদের বিশ্বাস অর্জন করতে হবে, তাদের ভালোবাসতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, প্রহার করা তারই সাজে সোহাগ করে যে। তাহলে তুমি যদি ওদের মনের কাছাকাছি যাও, ওদের সঙ্গে মিশে যেতে পারো, তাহলে তারা নিশ্চয়ই মন দিয়ে তোমার কথাটা শুনবে। এবং ভিডিও গেম খেলার সঙ্গে সঙ্গে কিছু মারণ গেম আছে, তার যে কুফল, এই ভিডিও গেমটা খেলে তার কি লাভ, এই বিষয়গুলো যদি ঠিকঠাক বোঝাতে পারো, এর দ্বারা কি কি ক্ষতি হতে পারে এগুলো যদি বোঝাতে পারো, তাহলে সে অন্তত সারা রাত ভাববে। তাকে ভাবার সময় দাও না, বলো যে তুমি আমার কথাটা 2-3 দিন ভেবো, তারপরে আমাকে উত্তর দিও। এখনই তোমাকে আমি বলছি না যে তুমি খেলাটা ছেড়ে দাও বা কিছু, এই ধরনের একদম তাকে একদম না তুমি এটা করবে না, তোমার এটা করা উচিত না, এইভাবে বলবে না। তাকে সিদ্ধান্ত নিতে দাও, তাকে ভালো মন্দ বুঝতে দাও, সেই বোঝার ক্ষেত্রটা তৈরি করে দেওয়ার দায়িত্ব তোমার। সিদ্ধান্ত সে নেবে, তুমি তার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে যেও না। এমনও হতে পারে যে তুমি তাকে মোবাইল গেম খেলার জন্য বা পর্নোগ্রাফি দেখার জন্য তুমি বকেছো, সে লজ্জা পেয়ে গেছে, তুমি তার মোবাইল নিয়ে চেক করেছো, চেক করার ফলে ধরা পড়ে গেছে সে পর্নোগ্রাফি দেখছিল। এমনও হতে পারে এই লজ্জায় সে সুইসাইড করতে পারে, আত্মহত্যা করতে পারে, এই ঘটনা ঘটেছে। সুতরাং এগুলো থেকে সাবধান। আমি বোঝাতে পারলাম? এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে এভাবেই দিতে হবে। পরের প্রশ্ন, যদি দেখো যে ক্লাসের দুটো ছেলে মেয়ে প্রেম করছে বা সেরকম কোনো দৃশ্য তোমার চোখে পড়ে গেল, তুমি সেই ছেলে মেয়ে দুটোকে কি করবে? বা কেউ গিয়ে তোমাকে অবজেকশন করলো যে স্যার অমুক অমুককে প্রেমপত্র দিয়েছে, এই দেখুন স্যার ধরা পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা তুমি কি করবে? খুব ভাববার বিষয়, কিন্তু এটা কিন্তু ইয়ার্কির প্রশ্ন নয়। এই সমস্যা কিন্তু প্রত্যেক স্কুলে হচ্ছে। আরে 11-12 এর কথা কি বলছো তুমি, এটা ক্লাস 5-6-এও হচ্ছে। তাহলে ব্যাপারটা তুমি কিভাবে ম্যানেজ করবে? প্রথমত তাদের দুজনকে আলাদাভাবে ডাকো, ক্লাসে কারো সামনে কিচ্ছু বলবে না, বিষয়টা নিয়ে একদম কারোর সামনে কিছু বলবে না, কারণ দুটোই খুব স্পর্শকাতর বিষয়। দুটো ছেলে মেয়ে যখন ধরা পড়ে গেছে তখন তারা কিন্তু প্রচন্ড অপরাধ বোধে ভুগছে, এবং এই অপরাধ বোধ তাদেরকে পলায়নবাদী মনোবৃত্তি নিয়ে আসতে পারে, তারা জীবন থেকে কুইট করার কথাও ভাবতে পারে, এবং সেক্ষেত্রে তারা চিরকুটে লিখেও দিয়ে যেতে পারে যে আমার মৃত্যুর জন্য অমুক স্যার দায়ী। বা এমন হতে পারে যে তুমি তাদের প্রেমের পথে বাধা, তোমাকে রাস্তায় আটকাতে পারে, এমন কি তোমার গায়েও হাত তুলতে পারে। আগে আমাদের সময়ে মাস্টারমশাইরা ছাত্রদের পেটাতেন, তাই তো? আমরা রাস্তায় মাস্টারমশাইকে দেখলে অন্য রাস্তায় বাঁক নিতাম, কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে মাস্টারমশাইরা ছাত্রদের মারতেন, এবং সেটা আমরা বাড়িতে এসে বলতে পারতাম না। কেন? কারণ বললে বাড়িতেও পিটাতো যে নিশ্চয়ই তুই ক্লাসে এমন কিছু করেছিলি যার জন্য মাস্টারমশাই তোকে মেরেছে। আর এখন পান থেকে চুন খসলে অভিভাবক গিয়ে মাস্টারমশাইয়ের কলারে ধরে যে আপনি কেন মারলেন আমার ছেলেকে। সেটা ঠিক না ভুল সেটা নিয়ে আমি এখন আলোচনায় আসছি না, আমার প্রশ্নটা এটাই যে দুটো ছেলে যদি পরস্পর প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, বয়স সন্ধিক্ষণের ছেলে মেয়েদের এই যে হরমোনাল চেঞ্জেস, বয়ঃসন্ধি জনিত যে সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু অবসর সময়ে বা ক্লাসের মাঝে, কোনোদিন হয়তো ক্লাস ভালো লাগছে না, সেই সময় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত। তাহলে তুমি বলবে যে আমি এগুলো নিয়ে আলোচনা করব, বয়ঃসন্ধিক্ষণে তাদের কি কি সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো এবং তার সমাধান কি, কি করা উচিত, এই সময় আমাদের কি করা উচিত, এগুলোর থেকে আমাদের কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো তাদের ভাবাতে হবে।
এবং তারা যে দুজন দুজনকে প্রেম করছে এটা খারাপ কিছু করছে না। তোমরা প্রচন্ড অন্যায় করেছো, প্রচন্ড খারাপ করেছো, এটা ঘোরতর অপরাধ, জানো, এই ধরনের কথাবার্তা বলবে না, ঠিক আছে? কখনোই বলা উচিত নয়। কারণ তুমি ফিরে যাও তো তোমার 18 বছর বয়সে, বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি কোনো মেয়েকে ভালোবাসোনি, কারোর জন্য তোমার হৃদয় উদ্বেল হয়নি? বলতে পারো না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জায়গায় নিজেকে নামিয়ে তাদের মতো করে সমাধান করতে হবে। খুব যদি বাড়াবাড়ি করে প্রয়োজন হয় তাহলে বিষয়টা স্টাফ রুমে হেডমাস্টার মশাইকে নিয়ে, ম্যানেজিং কমিটিকে নিয়ে বসে আলোচনা করতে হবে। যদি সম্ভব হয়, যদি এটা ভিন্ন ধর্মের হয়, তাহলে সেক্ষেত্রে দুই পরিবারের অভিভাবককে ডেকে সচেতন করে দিতে হবে, তাদেরকে বিষয়টা জানিয়ে রাখতে হবে এবং এটাও বলে দিতে হবে যে বাড়িতে গিয়ে আপনারা কোনো রকম ভাবে যেন মারধর করবেন না, তাহলে ফল বিপরীত হতে পারে। তাহলে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে, মোট কথা এটাই হবে তোমার উত্তর। দেখো, একই প্রশ্ন অন্যভাবেও হতে পারে, যেটা আজকে প্রায় স্কুলে শোনা যায় যে ক্লাস 7-এর ছাত্রী পালিয়ে গেছে, একটা 12-এর ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এই 3 দিন আগের ঘটনা, আমার স্কুলেই একটা ক্লাস 9-এর মেয়ে পালিয়ে গেছে। যেহেতু সে নাবালিকা, তাকে হোমে রাখা হয়েছে। তার বাবা মা এসছে স্কুলে, যে হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে চিঠি লিখে নিতে, যে আপনি একটা চিঠি লিখে দিন যে সামনে পরীক্ষা, ওদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এই পরিস্থিতি কিন্তু আসতে পারে। তাহলে যদি এই ধরনের ঘটনা ঘটে, কম বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করছে, অর্থাৎ বাল্যবিবাহ রোধে তোমার কি করণীয়? সেক্ষেত্রে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রেফারেন্স দিতে পারো। তুমি অল্প বয়সে বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো তুলে ধরতে পারো, বোঝাতে পারো। যদি বোঝাতে পারো তাহলে দেখবে তারা ঠিক বুঝবে। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পাচার চক্র এখন সক্রিয়। বিভিন্ন কাজের প্রলোভন, এই চলো তোমার এত সুন্দর ফিগার, এত সুন্দর চেহারা, তোমাকে তো সিরিয়ালে নিয়ে নেবে, বা তোমাকে তো ডান্স বাংলা ডান্সে নিয়ে নেবে, অমুক নিয়ে নেবে, আমার তো অমুকের সঙ্গে দারুণ পরিচয় আছে, অমুক প্রযোজকের সঙ্গে আমার ছবি আছে, হয়তো দেখালো। মেয়েরা হয়তো সহজে বিশ্বাস করে নিল এবং তার সঙ্গে বাবা মাকে না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাস, তার স্থান হচ্ছে কিন্তু অন্ধকার চোরাগলিতে হারিয়ে যাচ্ছে, তার স্থান হচ্ছে পতিতাপল্লীতে। এই বিষয়গুলো কিন্তু বোঝাতে হবে। পরের প্রশ্ন, আজকাল প্রায় শোনা যায় যে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছে, ধর্ষণ করার চেষ্টা করেছে, ধর্ষণ করে খুন করেছে, কয়েক টুকরো করে তাকে ফেলে দিয়েছে। এই সম্প্রতি ঘটনা বীরভূমের রামপুরহাট এলাকার কোন একটা স্কুলের ঘটনা। তো এই ঘটনা আজকে নতুন নয়, বা কোন কোন স্কুলে কিছু কিছু এত জঘন্য, এত নিম্নমানের ভিডিও ভাইরাল হচ্ছে, যা স্কুলের বদনামের পাশাপাশি স্কুলের শিক্ষকদের দায়িত্ব দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছে। এই ধরনের সমস্যা হলে তুমি আজ শিক্ষক হিসেবে কি করবে? এই প্রশ্ন তোমাকে করতে পারে। তাহলে আমাদের সেখানে কি করা উচিত? প্রথমেই বোঝাতে হবে যে শারীরিকভাবে শাস্তি দেওয়া কিন্তু এখন অপরাধ। স্টুডেন্টকে শারীরিকভাবে শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষেধ। এতে যদি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। আর এই যে ধর্ষণের মতো ঘটনা, এই ঘটনাগুলো একটা দুটো চারটা পাঁচটা ঘটনা দিয়ে সমগ্র শিক্ষক সমাজকে কলুষিত করলে হবে না। আমাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং ছাত্র শিক্ষক সম্পর্ক মধুর করতে হবে, খুব সহজ সরল সাবলীল হতে হবে। তাদেরকে ভাবতে হবে নিজের ঘরের ছেলে মেয়ে, পুত্র কন্যা স্নেহে তাদেরকে দেখতে হবে। এটাই উপায়। পরের প্রশ্ন, অনেকে বলেন শিক্ষকের হাতে বেত তুলে দেওয়া জরুরি, পিটালেই সমস্যার সমাধান হবে। তুমি কি মনে করো? তুমি কি মনে করো যে
তোমার হাতে বেত থাকলেই ছাত্রছাত্রীরা ভয় পাবে এবং খুব ভালো হয়ে চলবে এবং তারা আদর্শ মানুষ হবে? না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এটার পক্ষপাতী ছিলেন না। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো আরোই নয়। তারা কেউই কিন্তু, বা বড় বড় যারা শিক্ষাবিদ দার্শনিক, তারা কিন্তু কোনোভাবেই এই শারীরিক শাস্তিদানকে, ভয় প্রদর্শনকে শিক্ষার অংশ হিসাবে কখনোই মানেন না। তাই আমি কখনোই ছাত্রছাত্রীদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার পক্ষপাতী নই। আমি তাদেরকে প্রয়োজন হলে কাউন্সিলিং করব, তাদেরকে বোঝাবো, ঠিক আছে? আমার প্রত্যেকটা শব্দই হবে সেই চাবুকের মতো, যা তাদের শরীরে নয়, মনে, বিবেকে আঘাত করবে। সেখান থেকে তারা উপলব্ধি করবে। আমার কথা, আমার বোঝানো তাদের সেই উপলব্ধির স্তরে যদি নিয়ে যেতে পারে, তাহলে সেটাই হবে আমার বেদ, এবং সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, ঠিক আছে? মেরে নয়। একটা কথা আছে, যে হয় না বচনে সে হয় না পাচনে। তাই তো? সেই দাম গল্পের মাস্টারমশাইয়ের কথা মনে আছে? সুকুমারের কথা, যে মাস্টারমশাই মেরে তাকে কিন্তু একটা অঙ্ক শেখাতে পারেননি, বরং যা তিনি শিখেছিলেন ভুলে গেছিলেন। কিন্তু তার জীবনটা ব্যর্থ হয়নি, তিনি কলেজের প্রফেসর হয়েছেন, বাংলার অধ্যাপক হয়েছেন। ওখানে একটা কথা ছিল খুব সুন্দর, যে গাধাকে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রাপ্তি পায়, গাধার মৃত্যু হয়, গাধা কখনো ঘোড়া হয় না। তাহলে পিটিয়ে কিছু হয় না, জোর করে কিছু হয় না, চাপিয়ে দিয়ে কিছু হয় না, তাদের দিয়ে করাতে হয়, আদায় করে নিতে হয়। এবং সেই মানসিকতাটা শিক্ষককে যেমন রাখতে হবে, শিক্ষককে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে, তবেই সেটা সম্ভব। আমি সর্বশেষ যে প্রশ্নটা করছি আজকে, এই প্রশ্নগুলোর উত্তর বা এই প্রশ্নগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যান্যদের কাছে শেয়ার করে দেবে, এটাই আমার অনুরোধ রইল। তো আমি শেষ যে প্রশ্নটা করব তোমাদের, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় স্কুলের শিক্ষকরা নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ছেন, স্কুলের শিক্ষকরা নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ছেন। তো তোমার সঙ্গে যদি এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোনো কলিগের সাথে, সহকর্মীর সঙ্গে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তুমিও কি নারদ নারদ লেগে যাবে? এই পরিস্থিতিটা তুমি কি করবে? বা যদি দুজন শিক্ষক মারামারিতে জড়িয়ে যেতে চায়, সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হিসাবে তোমার ভূমিকা কি হবে? অবশ্যই পরিস্থিতিটাকে শান্ত করতে হবে, দুজনকেই থামতে বলতে হবে এবং গলার স্বর নিচু করতে বলতে হবে। তাদেরকে, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে স্টুডেন্টরা কিন্তু মানে শিক্ষকদের অনুকরণ করে। তাহলে আমার ব্যক্তিত্ব এমন হবে যে আমি যেন তাদের অনুকরণের যোগ্য হই। এখন আমি যদি মারামারিতে জড়িয়ে পড়ি, প্রচন্ড খিস্তি খেউড় দিই, তাহলে পাশ দিয়ে যে সমস্ত চেঁচামেচি হলেই তো ছেলেমেয়েরা আসবে এবং জানবে, এবং তারা যদি তোমার মুখ থেকে একটাও বাজে কথা শোনে এবং চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করতে দেখে, তাহলে তিল তিল করে গড়ে ওঠা তোমার সম্পর্কে ছাত্রছাত্রীদের যে, তাদের হৃদয়ে তোমার জন্য যে জায়গাটা ছিল, একদম ধপ করে নেমে যাবে। তুমি কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারবে না। তাই তোমাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কোন পরিস্থিতিতে স্কুলে সহকর্মীদের সঙ্গে ঝামেলা, বাক্য বিনিময় হতে পারে, কিন্তু সেটা আলোচনা সমালোচনার মধ্যে মিটিয়ে নিতে হবে, কখনোই হাতাহাতিতে জড়াবে না, যা স্টুডেন্টদের মাধ্যমে ছড়ায়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে ম্যানেজিং কমিটিকে ডেকে, সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাইকে ডেকে, প্রধান শিক্ষককে নিয়ে এই বিষয়টা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। সমস্যা হতেই পারে, চারটা বাসন এক জায়গায় থাকলে ঠকাঠকি লাগতেই পারে, কিন্তু কখনোই যেন সেটা হাতাহাতির পর্যায়ে না গড়ায়। দু চারটা এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটছে দেখে আমরা উৎসাহিত হয়ে আমরাও এই ধরনের ঘটনা ঘটাবো, এই মানসিকতা ত্যাগ করতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আমার আজকে সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন, যে প্রশ্ন শিক্ষক হওয়ার পর এই সমস্যাগুলোর সামনে তোমাকে পড়তে হতে পারে। তো এই ধরনের প্রশ্ন ইন্টারভিউ তোমাকে করতে পারে, আমাকেও করেছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ধন্যবাদ।